আসসালামু আলাইকুম। রেডিও চারুকলা পরিবারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসের জন্য। আজকে ক্লাস হচ্ছে বিজনেস ইংলিশ নিয়ে। আমাদের কোর্স করে হচ্ছে 12 মানে 1200 তো বিজনেস ইংলিশ নিয়ে আমি নিজে অত ভালো জানি না। আমি যতটুকু জানি, যতটুকু রেফারেন্স নিয়ে কথা বলতে পারবো, ততটুকু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমার সামনে থেকে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো। ক্লাসটা আসলে আমাকে খুব শর্ট নোটিসে জানানো হয়েছে এবং ক্লাসটা বলা হয়েছে যে একদিনের, এবং আমি এটা দেখছি এটা ইউনিভার্সিটিতে এই কোর্সটা প্রায় 4 বছর ধরে শেখানো হয়। তারপরে বিভিন্ন কোর্স আছে 6 মাস 1 বছরের। 1 বছরের জিনিস আপনাদেরকে আমি একদিনে প্রায় 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণটুকু বোঝানোর চেষ্টা করব। যেহেতু আপনাদের বিশেষ পরীক্ষা, সেই পরীক্ষাটুকু যাতে সুন্দরভাবে দিতে পারেন, এর বেসিকটুকু আমি আপনাদের সামনে তুলে ধরব। তো শুরু করি। তো শুরু করার প্রথমেই আমি প্রথমে বলে দিই যে ক্লাসটা যেহেতু ইংলিশে, আমি চেষ্টা করব পুরোটা ইংলিশে মানে বলার চেষ্টা করব। আমি অত ভালো ইংলিশ বলতে পারি না, অতটা স্কিলও না আমার পক্ষে। আমি যতটুকু জানি ততটুকু আমি প্রকাশ করবো। আমার সামনে একটা বইও আছে এবং আমি কিছু রেফারেন্স লিখেও নিয়ে আসছি, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো বিজনেস ইংলিশ যদি আমি বাংলায় বলতে চাই যে বিজনেস ইংলিশটা কি, বিজনেস ইংলিশটা হচ্ছে এমন ধরনের ইংলিশ যেটা আমাদের বিজনেস রিলেটেড বা আমার কমিউনিকেশন করার জন্য বা আমার স্কিল গেদার করার জন্য যে ইংলিশটা প্রয়োজন। এটাকে যদি আমি ইংলিশে লিখতে চাই, আমি যদি মানে এটাকে যদি আমি ডেফিনিশন হিসেবে লিখতে চাই, জিনিসটা হবে এরকম: দ্য মেইন ফোকাস অফ বিজনেস ইংলিশ ইজ অন ইমপ্রুভিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং দ্য রাইট ভোকাবুলারি এন্ড এক্সপ্রেশন ফর সফট স্কিলস, স্পিকিং এন্ড রাইটিং স্কিল। তো আমি এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি আমার ইয়েটাতে। আমি এখানে একটা গল্প লিখে রাখছি। সো গল্পটা থাকবে আমি এই সাইডে একটু লিখে দিই। বিজনেস ইংলিশে এখানে যে জিনিসগুলো লিখতে বলছে: ভোকাবুলারি, এক্সপ্রেশন, ঠিক আছে? এই যে দুইটা ওয়ার্ড, তাহলে আমি যদি সংখ্যাটা আরেকবার বলি, the main focus of business English is on improving the English language. তো আমি বলতে চাই improving the English language এর জন্য improving the English language এর জন্য the right vocabulary, আমি সঠিক শব্দ বা সঠিক শব্দকে প্রয়োগ করা বা ওয়ার্ডকে ব্যবহার করা এবং সঠিক এক্সপ্রেশনকে প্রয়োগ করাটাই হলো এই বিজনেস ইংলিশের মানে মেইন উদ্দেশ্য বা মেইন সংজ্ঞা। ঠিক আছে? এই বিজনেস ইংলিশকে আমরা যখন ভাগ করব, এই তিনটা জিনিস আসবে। একটা হচ্ছে স্পিকিং ইংলিশ, স্পিকিং স্কিলস, সফট স্কিলস, এবং আরেকটা হচ্ছে রাইটিং স্কিলস। তিনটা জিনিস আসবে যে এই স্কিলস গুলোকে মানে প্রয়োগ করার জন্য বা বোঝানোর জন্য তিনটা জিনিস লাগবে। এর দরকার কি ছিল? এই বিজনেস ইংলিশের দরকার কি ছিল? বিজনেস ইংলিশের দরকার এর জন্যই ছিল যে এটা একটা স্পেসিফিক পারপাসে তৈরি করেছে। বিজনেস ইংলিশ আমাদের সাধারণ ইংলিশ এবং এই ইংলিশের মধ্যে একটা তফাৎ, আমরা যে সাধারণ ইংলিশগুলো ব্যবহার করি যেগুলো সাধারণত কনভারসেশনের জন্য, সাধারণত কারোর সাথে কথা বলার জন্য, কমিউনিকেশন করার জন্য, ঠিক আছে, বা নিজেকে উপস্থাপন করার জন্য আমরা ব্যবহার করি। কিন্তু আমরা যখন পরীক্ষা ভাইভাতে যাই, প্রিপারিং সিভি যখন মানে উপস্থাপন করি বা কোন কিছুকে আমি যখন মানে বিজনেস আকারে বা যে আমার চাকরি রিলেটেড কোন কিছু প্রকাশ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা বিজনেস ইংলিশ ব্যবহার করি। বিজনেস ইংলিশে আমরা সাধারণ যে ভোকাবুলারিগুলো ব্যবহার করি, সেই ভোকাবুলারি থেকে একটু হাই কোয়ালিটির ভোকাবুলারি, সেই সেম ভোকাবুলারিকে একটু মডিফাই করে যেমন আমরা এখানে আমি বলতে পারি যে আমি ইন্থুয়াস্টিক পারসন। ঠিক আছে? আমি এখানে বলতে পারি যে আই এম এ ওয়ান্ডারফুল গ্রেট পারসন। গ্রেটের পরিবর্তে আমি লিখতেছি ইন্থুয়াস্টিক, বা আমি এখানে ভেরি সিরিয়াস পারসন। ঠিক আছে? বা আই এম এ মোটিভেটেড পারসন। আমি একটা গ্রেট কথাটার পরিবর্তে আমি লিখতেছি 4টা ওয়ার্ড: enthusiastic,
মোটিভেটেড, বা আমি লিখতে পারি যে ভিভিসিয়াস, ঠিক আছে। এরকম বিভিন্ন ওয়ার্ড দেই। এই যে একটা ওয়ার্ডের মধ্যে এখানে ভোকাবুলারি বেসকে আপনি গঠন করার ক্ষেত্রে যে ইংলিশগুলো ব্যবহার করা একটা ইংলিশ স্পিকিং কোর্সে এখানে আমি আমার বইয়ে যদি খেয়াল করি সফট স্কিলস, স্পিকিং স্কিলস এবং রাইটিং স্কিলে যেগুলো থাকে, ধরেন প্যারাগ্রাফ, লেটার, ঠিক আছে, তারপরে এসে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন পরীক্ষার খাতায়, বা আপনাকে কিছু কোনো পরীক্ষার হলে কিছু লিখতে দিলে আপনি কিভাবে লিখতেছেন, সেটা হচ্ছে রাইটিং স্কিলের ক্ষেত্রে। এবং স্পিকিং স্কিলের ক্ষেত্রে ধরেন আপনি একটা ভাই আছেন, আপনাকে জিজ্ঞেস করতেছেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন, বা আপনাকে আপনি একটা সিভি সাবমিট করছেন, আপনি সিভিটাকে কিভাবে সাবমিট করতেছেন, বা ধরেন আমি এখানে আমার এখানে একটা ছবি আছে, বা আমি এখানে একজন স্যারকে দেখতে পাচ্ছি, আমি স্যারকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, তাকে কিভাবে কোন জিনিসটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো, তার কি কি গুণাবলী আমি রিপ্রেজেন্ট করবো। বা আমাকে ধরেন বলা হলো যে ট্রাফিক জ্যাম কি, আমাকে প্রশ্ন হলো হোয়াট অ্যাবাউট ইউ নো দ্য ট্রাফিক জ্যাম, ঠিক আছে। আমি ট্রাফিক জ্যাম সম্পর্কে কি বলতে পারি, ট্রাফিক জ্যাম কাকে বলে, ট্রাফিক জ্যাম কোথায় হয়, কেন হয়, এ থেকে উপকরণ কি বা এর থেকে প্রতিকার কি, এই জিনিসগুলো যেভাবে আপনি বলতেছেন, এই বলার ভঙ্গিতে আপনি কি ধরনের ভোকাবুলারি ইউজ করতেছেন, সেগুলো হচ্ছে আপনার স্পিকিং স্কিলস। এবং হচ্ছে সফট স্কিলস এর যে জিনিসগুলো হচ্ছে টিম এনভায়রনমেন্ট, আপনি টিমের মধ্যে কিভাবে একজন আরেকজনের সাথে কথা বলতেছেন, কি ধরনের ওয়ার্ডগুলো ভোকাবুলারি যে ভোকাবুলারি জিনিসগুলো আছে, বা মৌলিক দক্ষতা, সফট স্কিলের মধ্যে যে মৌলিক দক্ষতাগুলো হচ্ছে আপনার ভোকাবুলারিটাকে বিল্ড আপ করা, আপনি কি ধরনের ভোকাবুলারি ইউজ করতেছেন। এখানে আমি কিছু ভোকাবুলারি লিখে আনছি এবং সেই ভোকাবুলারিগুলো আপনাদের লিখেও দেবো, ওগুলো আপনারা করবেন আপনাদের 20 তারিখে পরীক্ষা যেহেতু। তো আমি যদি বলতে চাই যে এর স্পেসিফিক পারপাস যদি দেই, স্পেসিফিক টার্মস দ্যাট অনলি এক্সিস্ট উইদিন এ সার্টেন ইন্ডাস্ট্রি, এবিলিটি টার্মস দ্যাট হ্যাভ প্রিসিয়াস স্পেসিফিক মিনিং উইদিন দ্য ইন্ডাস্ট্রি। মানে এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, এই ওয়ার্ডগুলোর স্পেসিফিক পারপাস হচ্ছে যে এই যে ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে তারা সেগুলোকে সেই ইন্ডাস্ট্রিকে স্পেসিফিক ভাবে প্রকাশ করে, স্পেসিফিক ভাবে সেই জিনিসগুলো ফুটায় দেয়। এর স্পেশালিস্ট that is used within the companies in finance, international trade, banking and other professional setting. তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো আমরা যেখানে ব্যবহার করি সেগুলো হচ্ছে কোম্পানিজ, ফাইন্যান্সের মধ্যে, ইন্টারন্যাশনাল ট্রেড, ব্যাংকিং এবং আদার প্রফেশনাল সেটিংস, ঠিক আছে। এখন বলতেছে যে আমার এই ওয়ার্ডগুলো শেখার প্রয়োজনীয়তা কি আছে, বা আমার কেন আমার সাধারণ স্কুলে জেনারেল ইংলিশ এর পরিবর্তে আমি কেন বিজনেস স্কিলগুলোকে ব্যবহার করব, কেন ইম্পর্টেন্ট। প্রথমত আমি যদি বলতে চাই যে ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আমি বর্তমানে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সকল দেশে আপনি কনভারসেশন করতে গেলে বা কমিউনিকেশন করতে গেলে আপনাকে ইংলিশ জানতে হবে। ইংলিশ ব্যতীত অন্য কোনো ওয়ার্ড আপনি অন্য ভাষা শিখতে পারেন, কিন্তু মোটামুটি প্রায় গ্লোবালি যদি দেখতে চান, গ্লোবালি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ হচ্ছে বেস্ট, ঠিক আছে। তো এই ইংলিশকে যখন আপনি প্রমাণ করতে বা লিখতে যাবেন, এই জিনিসগুলোর মধ্যে কেন ইমপ্রুভমেন্ট দরকার বা চ্যালেঞ্জিং এই ইম্পর্টেন্টটা দরকার, কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা যদি বলতে চাই, আমি এইভাবে বলবো যে ধরেন আমি একটা যখন সিভি যখন সাবমিট করবো বা আমি যখন একটা ওয়ার্ড ইউজ করবো, আমাকে যদি সেই মার্কেট প্লেসে সেই ওয়ার্ডটা যদি ধরেন, আমি একটা ওয়ার্ড দিই, ঠিক আছে, ভিশন মানে হচ্ছে লক্ষ্য, কিন্তু আমরা যখন লক্ষ্য বলতে চাই, আমরা কোনো ম্যাক্সিমাম টাইমে বা ছোট থেকে আমরা বলেছি এম ইন লাইফ, আমাদের জীবনের লক্ষ্য কি এম ইন লাইফ, আমাদের এম কথাটা আমি যখন বিজনেস রিলেটেড আমি যখন সেই ওয়ার্ডটা ইউজ করবো, সেটার ওয়ার্ড হয়ে যাবে ভিশন, ঠিক আছে। যেমন আরো আছে যেমন অ্যাড্রেস, ঠিক আছে, আমরা অ্যাড্রেস বলতে কি বুঝাচ্ছি, পরিচয় বা আমার ঠিকানা, ঠিক আছে, কিন্তু আমি সেই ওয়ার্ডটাকে সেভাবে ইউজ করবো না, আমি ইউজ করবো কি আইডেন্টিফাই, ঠিক আছে, আইডেন্টিফাই, আমি কিভাবে আইডেন্টিফাই করতেছি সেই ওয়ার্ডটাকে। এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আছে এবং অনেক ওয়ার্ড আছে, যেমন ভিউ, আমার দৃষ্টি, ভিউ মানে হচ্ছে দেখা, ভিউকে আমি বলতেছি অ্যাটিটিউড, আমি কি কোন অ্যাটিটিউড,
এই যে ওয়ার্ডের যে ডিফারেন্স এই ক্ষেত্রে হবে কি আমি তো আর আপনাদের সকল ওয়ার্ড এটা বলতে পারবো না, আপনাদের ওয়ার্ড অনেক এক্সারসাইজ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো এইখানে আমরা কিছু চ্যালেঞ্জ আছে বিজনেস ইংলিশের মধ্যে চ্যালেঞ্জ যে জিনিসটা হচ্ছে অনেকে এই জিনিসটা বুঝি না, আমি বুঝতাম না। আমি গত রাতে প্রায় মোটামুটি আমি যতটুকু পারছি এই বিষয়ে পড়াশোনা করছি এবং আমি এর আগে আমি নিজের সিভি বা আমার অন্যান্য জিনিসগুলোকে ঘাটায় করতে আমি যতটুকু বুঝতে পারছি আমি ততটুকু আপনার সাথে তুলে ধরছি, ঠিক আছে? এই যে বিজনেস ইংলিশ এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর এক্সপ্রেসিং আইডিয়া। Expressing idea is not clear. তাহলে আমি বলতে পারি যে বিজনেস ইংলিশের যে এক্সপ্রেসিং আইডিয়া বা এটা যে আমার যে প্রকাশের যে মাধ্যম সেটা অতটা ক্লিয়ার নয়, ঠিক আছে? এটা কালচারাল মিসআন্ডারস্ট্যান্ডিং। এছাড়া আরো অনেক ধরনের চ্যালেঞ্জিং আছে, আমরা এই ধরনের চ্যালেঞ্জিং গুলো দেখতে পাবো। তো এখন আমি আমার পড়াশোনা যদি চলে যাই, তো আমি আমার পড়াশোনা যদি যাই এখন আমি মোটামুটি ইন্ট্রোডাকশন আপনাদের একটা দিলাম। এখন ইন্ট্রোডাকশন হিসেবে আমি প্রথমে যদি যাই কোর্সের ইয়ে দেখি, আমার প্রথমে ছিল ইন্ট্রোডাকশন, ঠিক আছে? ইন্ট্রোডাকশন মধ্যেই আচ্ছা ইন্ট্রোডাকশন মধ্যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ইন্ট্রোডিউস আদারসেলফ, ডিসক্রাইব দ্য কোর্স, ঠিক আছে? এই জিনিসগুলো আছে। তো আমি সেটা যাওয়ার পূর্বেই আমি প্রথমে যাই সফট স্কিলস নিয়ে কিছুটা কথা বলি। তো সফট স্কিলস নিয়ে কথা বলতে গেলে আমার কাছে এখানে একটা প্যারাগ্রাফ আমি লিখছি, একটা গল্প লিখছি, অ্যালেক্স স্টোরি। এই অ্যালেক্স স্টোরিটা আমি যদি বলতে চাই, অ্যালেক্স স্টোরিটা তিনটা ভাগে পার্ট আমি ভাগ করছি। এখানে লেখা আছে পার্ট 1। এখানে এটা যদি আমার কাছে মনিটর থাকতো আমি পুরো আমার স্লাইডটা যে স্লাইডটা বানায় আনছি সেই স্লাইডটা আমি দেখাতে পারতাম। তো এখানে আমি পার্ট 1টা যদি করে দেখাই, অ্যালেক্স এ রিসেন্ট মার্কেটিং গাইড না ও সরি এটা আমার ভুল হয়েছে গ্রাজুয়েট Alex, a recent marketing graduate, had just started his first job at innovated a growing tech startup known for its cutting-edge products and dynamic workplace culture. Despite his enthusiasm and theoretical knowledge, Alex felt the pressure of proving himself is a real-world business environment. One Monday morning, Alex was unexpectedly called into the office of Nina, the head of marketing department. Nina presented Alex with an exciting yet daunting challenge to lead a marketing campaign for the launch of a new product with only a month to prepare. The product was a revolutionary piece of theology that could change the industry standard. Alex, feeling both humiliated and anxious, knew the was his moment to shine, but also feared the possibility of failure. এখানে একটা অ্যালেক্স স্টোরি লিখছি। এখানে আমি যে ওয়ার্ড আমি লিখতে চাই, এই পুরো প্রশ্নের মধ্যে আমরা যেমন আসবে যে হোয়াট উইল অ্যালেক্স ডু নেক্সট, এরপরে অ্যালেক্স কি করতে পারে। এই পুরো গল্পটা যদি আমি বাংলায় যদি মিনিং করি যে অ্যালেক্স এ রিসেন্ট মার্কেটিং গ্রাজুয়েট, মানে অ্যালেক্স এখন নতুন গ্রাজুয়েট হয়েছে মার্কেটিং সাবজেক্ট নিয়ে, had just started his first job at innovative and growing tech startup known is cutting-edge products and dynamic workplace culture. মানে cutting-edge products and dynamic workplace culture নামে একটা গ্রোয়িং টেক স্টার্টআপ, মানে নতুন একটি কোম্পানিতে সেই ইনোভেটিভ ফার্স্ট তার প্রথম চাকরি দিতে শুরু করেছে। Despite his enthusiasm and theoretical knowledge, তার যে প্রাণবন্ততা আছে বা তার যে theoretical জ্ঞান আছে, যে মানে প্রাতিষ্ঠানিক জ্ঞান আছে, Alex felt the pressure of the providing himself in a real world business environment.
সে মানে এই সে প্রেসার ফিল করে, সে নিজের মধ্যে প্রেসার ফিল করে নিজেকে প্রকাশ করার জন্য তার রিয়াল ওয়ার্ল্ডে বা বিজনেস এনভায়রনমেন্টে বা বাণিজ্যিক পরিবেশে তার নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে সে অনেকটা প্রেসার ফিল করে, নিজেকে অনেক অনেক অ্যাংজাইটির মধ্যে ফিল করতেছে। একদিন সকাল সোমবার ওয়ান ডে মর্নিং, একদিন সোমবার মর্নিং এ অ্যালেক্স ওয়াজ আনএক্সপেক্টেডলি কলড into the office of Nina, the head of marketing department. মানে তাদের যে প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠানের নামটা যদি ইয়া করি, এই প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট হেড হচ্ছে নিনা। নিনা ওই অ্যালেক্সের মানে সকালবেলা সে ডাকছে, নিনা প্রেজেন্টেড অ্যালেক্স এক্সিকিউটিভ ডাউটিং চ্যালেঞ্জ, মানে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে, এমন চ্যালেঞ্জ যেটা নিয়ে ডাউট আছে আমাদের মধ্যে, তাদের মধ্যে যে ডাউটিং চ্যালেঞ্জ, মানে যে চ্যালেঞ্জটা খুবই মানে কি বলবো একটু প্রতিরোধমূলক বা একটু বেশি কঠিনতম একটা কাজ দিছে, যে টু লিড এ মার্কেটিং ক্যাম্পেইন ফর এ লঞ্চ অফ এ নিউ প্রোডাক্ট, মানে একটা নিউ প্রোডাক্ট সে তারা লঞ্চ করবে। এই নিউ প্রোডাক্টটাকে লঞ্চ করার ক্ষেত্রে মার্কেটিং এর ক্ষেত্রে প্রথম সে নতুন এক ছেলেকে, মানে যে অ্যালেক্স নামে যে ছেলেটা, তাকে এই নতুন কাজটা দিয়েছে। এন্ড উইথ অনলি এ মান্থ অফ প্রিপেয়ার, মাত্র এক মাসের ভিতরে তার যে চ্যালেঞ্জটুকু আছে সেটা তার মানে ফুটে উঠেছে, মানে তার যে এই যে লঞ্চিং যে করবে, লঞ্চিং এর সকল কাজ বা সকল কিছু প্রিপেয়ার করে একদিনের মানে এক মাসের মধ্যে সাবমিট করতে বলছে। The product was revolutionary and piece of theology. এই প্রোডাক্টটা যেটা ছিল সেটা একদম রিভলিউশনারি, মানে একদম অত্যাধুনিক ভাবে আসছে এবং একটা যুগোপযোগী এবং যুগের সাথে নতুন ভাবে নিজেকে সাজিয়ে নিয়ে আসছে থিওলজিক্যালি ভাবে, and that could change the industry standard. এবং সেই যে প্রোডাক্টটা আছে সেটা যে ইন্ডাস্ট্রি থেকে বিলংস করতেছে, সেই ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড মানটাকে সে আরো আপডেট করবে, চেঞ্জ করে দেবে, ঠিক আছে? Alice will both excited and hesitated and anxious, ঠিক আছে? সে অনেক বিব্রত ফিল করতেছে, নিজেকে মানে জড়জীর্ণ লাগতেছে, ঠিক যেমন আমার লাগতেছে, আমি নতুন করে এটা পড়াইতেছি, আমার কি জড়জীর্ণতা লাগতেছে, ঠিক আছে? এই জিনিসটাকে বোঝানোর ক্ষেত্রে excited বা anxious দিচ্ছে। Knew his was the moment to shine but also treated the possibility to failure, মানে সে ফিল করতেছে যে সে ফেল করবে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো আপনাদের এক ধরনের একটা প্যাসেজ আপনার কাছে আসতে পারে বা এই ধরনের জিনিস আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের প্রশ্নগুলো আপনার আসতে পারে। হোয়াট উইল অ্যালেক্স ডু ফর নেক্সট? অ্যালেক্স কি করবে? অ্যালেক্সের নিউ পদক্ষেপ কি হতে পারে? যেমন আমি এখানে যদি একটু লিখে দেই যে গ্রহণ করতে পারে, যে সেই অফারগুলোকে মানে ডিউ করে দিয়ে সে ফেলিওর হিসেবে ফেলিওরের ভয় পেয়ে সেই জিনিসটাকে ডিক্লাইন করে দিতে পারে যে আমি এটা করতে পারবো না। সে অ্যাকসেপ্ট করে নিতে পারে এবং তার স্টার্টেড ক্যাম্পেইন করতে পারে, সে নতুনভাবে সেই কাজগুলো কিভাবে ক্যাম্পেইন করবে সেই জিনিসটা শুরু করতে পারে। আবার সে সাজেস্ট সামন করতে পারে। আমার কাছে একটা যখন আপনার কাছে পরীক্ষা আসবে যে কোনো একটা পরিস্থিতি আসবে, অ্যালেক্স বা এই ধরনের একটা গল্প আসবে, আপনি কিভাবে মানে রিপ্রেজেন্ট করবেন নিজেকে, সেই জিনিসটা যখন বলবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে যে পজিটিভ ভিউ। তার মানে একটা বিজনেস ইংলিশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে পজিটিভ ভিউ। আমি এই পুরো লেসনটা শুধু বুঝাই বা গল্পটা শুধু বলছি যে পজিটিভ ভিউ। আপনাকে শো করতে হবে আপনার পজিটিভ ভিউ। আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ এন্ড স্টার্ট এ নিউ ক্যাম্পেইন, ঠিক আছে? তারপর এইখানে আর প্রশ্ন আসতে পারে, যেমন এই যে গল্পটার মধ্যে মার্কেট প্লেসের
এর মধ্যে অ্যালেক্স কি ধরনের সমস্যার মধ্যে ফিল করতেছে, ঠিক আছে। এখানে আরো আসতে পারে কি ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করা আছে, ঠিক আছে। আমি যদি পুরো সেন্টেন্সটা আপনারা যদি লিখে নেন, আমি যদি গল্পটা আরো শেষ করি, ধরেন আমি গল্পটা পড়ে যাই, আমার কাছে পুরো গল্পটা লেখার টাইম হবে না, কারণ অনেক বড় একটা সিলেবাস, 1-2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে গেলে আমার কাছে অনেক কিছু বলতে হচ্ছে, এবং একটা জলদি জলদি একটা শেষ করার একটা প্রতিযোগিতা নামে করছি আমি। তো আমি যদি সেকেন্ড পার্টে যাই, গল্প সেকেন্ড পার্টে, তো গল্পটা হচ্ছে এরকম: choosing to fight the challenge head on, Alex accepted the project. He spent the first week conducting thorough research on the target market and competitions. Realizing the importance of innovation and creativity in his campaign, Alex decided to employ a new marketing strategy and study about focus the interactive online content and engage potential customers. Collaborating closely with the product development team, Alex gained in-depth knowledge about the product unique features and how it stood out from the competition. Equipped with this information, he came out with a compelling narrative for the campaign, emphasizing how the product would be enhanced users' lives. As the launch date approached, Alex started feeling the pressure but remaining focused on his goal, refining his strategy and preparing a big review. তার মানে এখানে বলে দিয়েছে যে দ্বিতীয় পার্টে আমরা সেই অ্যালেক্স ক্যাম্পেইনটাকে, তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করছে এবং সেই চ্যালেঞ্জটাকে মানে ক্যাম্পেইন করা শুরু করছে, এবং সেই ক্ষেত্রে সে নতুন নতুন ডেট দিয়েছে, নতুন নতুন মানুষকে ইউনিক আইডিয়া নিয়ে আসতে বলছে, এবং তার যে ডিপ নলেজ থেকে যে প্রোডাক্টের যেভাবে ইউনিক আছে সেই জিনিসগুলো সবার সামনে প্রকাশ করছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আরো কিছু প্রশ্ন আসতে পারে, যেমন দ্য ক্যাম্পেইন উইল গো আননোটিসড, ডাজন্ট গেট এনি অ্যাটেনশন, ইটস এ ফেলিওর। এই ধরনের অনেক প্রশ্ন আসতে পারে। যাই হোক, আমি গল্পটা আপনারা যদি সামনাসামনি থাকলে আমি পুরো গল্পটা বলতে পারতাম, বা এই জিনিসটা হয়তো মনিটরিং থাকলে আমি গল্পটা পড়ে আপনাদেরকে পুরোটা শোনাই দিলাম। এখানে কিছু কিছু ওয়ার্ড আমি যেমন পাইছি, কাটিং এজ, ডাউটিং চ্যালেঞ্জ, রিভলিউশনারি। আমি যে গল্পটা লিখে দিয়েছিলাম সেখান থেকে সেই ওয়ার্ডটা আমি নিচ্ছি। হেরো, এই যে আমি ওয়ার্ডগুলো নিছি, এখানে ওয়ার্ডগুলো সেই পুরো যে গল্পটাকে কিভাবে মেইনটেইন করছে বা কিভাবে এই ওয়ার্ডগুলো রিপ্রেজেন্ট করছে এই ওয়ার্ডগুলো। যেমন যদি কাটিং এজ দেই, কাটিং এজ বলতে হচ্ছে নিউয়েস্ট কোনো কিছু বোঝাচ্ছে, বা নতুন কোনো কিছু যে জিনিসটা নতুন কোনো ফিচার যেটা ইমপ্রুভমেন্ট করতেছে সেই জিনিসকে, সেই জিনিস নিউয়েস্ট কোনো কিছু বুঝাইতে এই কাটিং এজ ব্যবহার বোঝানো হচ্ছে, বা যেটা নতুন মডার্ন কোনো জিনিস যেটা সেই জিনিসকে ইমপ্রুভমেন্টে নিয়ে যাচ্ছে। প্রুভিং হিমসেলফ মানে শোয়িং আদার্স দ্যাট
ক্যাপাবল এন্ড ট্যালেন্টেড মানে প্রুভিং হিমসেলফ মানে হচ্ছে সে নিজে কিভাবে ক্যাপাবল, নিজেকে প্রকাশ করার জন্য কিভাবে নিজেকে ক্যাপাবল সে ফিল করতেছে এবং কিভাবে তার ট্যালেন্টকে প্রকাশ করতেছে সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। যেমন ডাউটিং চ্যালেঞ্জ, ডাউটিং চ্যালেঞ্জ বলতে আমি কিন্তু ডাউট বলতে এখানে বুঝাইতেছি যে a task that seems difficult and little frightening, মানে ডিফিকাল্ট বোঝানো হয়েছে। রিভলিউশনারি, রিভলিউশনারি মানে আমরা জানি নতুন ভাবে কিছু আসছে, নিউ কাম বা নিউ চেঞ্জ, বলা যায় যে ভেরি নিউ আছে রিভলিউশনারি। তারপর আসতেছে এনজাইটেড বা এক্সিলারেট, এটা হচ্ছে ফিলিং ভেরি এক্সাইটেড এন্ড enthusiastic। অ্যানসার্স মানে ওয়ারিড বোঝা গেছে। হেড অফ মানে টু ডিল উইথ a difficult situation। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আমি যেগুলো লিখছি প্রত্যেকটা বুঝাতে চেষ্টা করতেছি যে এই ওয়ার্ডগুলো অন্য মিনিং আছে, অন্য মিনিং বাদে এই ওয়ার্ডগুলোকে বা এই ওয়ার্ডের এক্সট্রা সিনোনিয়াম বা অ্যান্টোনিয়াম আছে সেই ওয়ার্ডগুলো ব্যতীত আমি এই ধরনের ওয়ার্ডগুলোকে কেন ব্যবহার করব? কারণ আমি আমার জিনিসটাকে যখন প্রকাশ করব বা বুঝাবো সেই ক্ষেত্রে আমি আমার নতুনত্ব ওয়ার্ড এবং যেগুলো মার্কেট প্লেসে সেই ওয়ার্ডগুলো ভারী হিসেবে ব্যবহার হচ্ছে বা যে মার্কেটে আপনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন সেই জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন সেটাকে নির্ভর করতেছেন। ধরেন এখন আপনি যদি আমার সিভিটা যদি বার করি লাইক দ্যাট, আমার নিজের সিভি, ঠিক আছে, আমি নিজেকে কিভাবে প্রকাশ করতেছি সিভির মধ্যে দেখেন। সিভির মধ্যে আমি প্রথমে আমার নাম, দেন অ্যাড্রেস, দেন এখানে আমার ছবি, দেওয়ার পরে আমি অ্যাবাউট মি লিখি। এই অ্যাবাউট মি কথাটা যখন আমি লিখছি, এই অ্যাবাউট মি পরিবর্তে এই ওয়ার্ডটাকে মানে আমি যখন প্রয়োগ করছি এই কথাটার পরিবর্তে আমি ব্যবহার করছি অবজেক্টিভ। মানে আমি সেম জিনিস অন্য ওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করতেছি। এখানে আমি ব্যবহার করছি যে লেখাটা দেন আমি পড়ে শুনাই। দিস ইজ সুশান্ত রায় হু হ্যাজ a way of breaking the mold and coming up a unique ideas। মানে আমি সুশান্ত রায় who has a way this is Sushant Rai who has a way of breaking the mold unique ideas।
জাস্ট একটা লাইন লিখছি। এই সেন্টেন্সটাতে দেখবেন আমরা সাধারণত যখন আমরা সাধারণভাবে সিপি দেখি অনেকে দেখতে আই অ্যাম সুশান্ত রায়। আমি এখানে আই অ্যাম সুশান্ত রায় না লিখে লিখছি দিস ইজ সুশান্ত রায়। আমি আমাকে প্রমাণ করতেছি, আমি আই অ্যাম ভাবে নিজেকে মানে আমি আমাকে আমি আরো মানে সুন্দরভাবে প্রকাশ করার জন্য আমি বিজনেস ভাবে সেটাকে প্রমাণ করতেছি দিস ইজ সুশান্ত রায়। এখন লিখছি আমি তো আমাকে করতেছি, কিন্তু আমি লিখতেছি কি হু হ্যাজ আ ওয়ে ব্রেকিং দ্য মোল্ড এন্ড কামিং আপ উইথ ইউনিক আইডিয়াস। মানে আমি আমার মধ্যে নতুন নতুন আইডিয়া আসার বা ইউনিক আইডিয়া আসে যেটা আমার যে নির্দিষ্ট গণ্ডি আছে নির্দিষ্ট গণ্ডির বাইরে যে চিন্তা করে সেই নতুন নতুন আইডিয়া আনার একটা মানে বুদ্ধি হলো এই জিনিসটা। এই কথাটা আমি পড়ছি একটা লাইনের মধ্যে। মানে এই সেন্টেন্সটা যখন আমার ক্লায়েন্ট পড়বে বা অ্যাডমিনিস্ট্রেশন বা এইচআর যখন দেখবে সেরকম দেখবে আমার প্রথম লাইনে দেখবে দিস ইজ সুশান্ত রায়। ও আচ্ছা ইনি হচ্ছে সুশান্ত রায়, যে হু হ্যাজ আ ওয়ে অফ ব্রেকিং দ্য মোল্ড এন্ড কামিং আপ উইথ ইউনিক আইডিয়া। উনি আমাকে আমার সম্পর্কে তার একটা আইডিয়া চলে আসবে যে সে ক্রিয়েটিভ। জাস্ট একটা ওয়ার্ডকে আমি একটা সেন্টেন্সে রূপান্তরিত করছি। দ্যাটস কল্ড বিজনেস ইংলিশ। মানে আমি একটা ওয়ার্ডকে কিভাবে বিভিন্ন ওয়ার্ড দিয়ে বিভিন্ন সেন্টেন্স দিয়ে কিভাবে প্রমাণ করতেছি বুঝাচ্ছি, সেটা হলো আছে আমার বিজনেস ইংলিশ। আমি জাস্ট এইটুকু বলার জন্য বা এতটুকু বোঝানোর জন্য এতক্ষণ ধরে একটা মানে একটা প্যারাগ্রাফ পড়াইলাম এবং একটা ইয়ে দেখলাম। যাই হোক, এই জায়গাতে আপনাদের পরীক্ষার প্রশ্নে কিভাবে আসবে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় বা আমি একটা বই রেফারেন্স হিসেবে দেখছি এখানে যে জিনিসগুলো আপনাদের জানা উচিত সেই জিনিসগুলো আমি এখন আপনাদের সামনে প্রথমে আসি ইন্ট্রোডাকশন। প্রথম ক্লাসটা ছিল ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। আমি যখন আমার নিজেকে যখন কোনো ক্লায়েন্টের সামনে কোনো ইয়ার সামনে যখন নিজেকে প্রমাণ করবো তো আমি এইভাবেই করবো। ধরেন আমি ভাইবা বোর্ডে আমাকে জিজ্ঞেস করছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো আমি বলবো দিস ইজ সুশান্ত রায় হু হ্যাজ আ ওয়ে অফ ব্রেকিং দ্য মোল্ড কামিং আপ উইথ ইউনিক আইডিয়াস। আই এম enthusiastic, motivated and artistic person. I complete my post-graduation and graduation from the University of Rajshahi and under the Department of Graphic Design, Craft and History of Art. I get CGPA 3.90 in post-graduation and 3.370 in graduation. I get GPA 5 in SSC and I also get 4.10 in SSC from Nilphamari Government School and College. I take several training and such that training like I take a basic training from the Bangladesh Police Academy. I get from the now I am working for in Region Technical Institute. ঠিক আছে, এই যে কথাগুলো আপনারা বলতেছেন, আমি যে নিজেকে বলতেছি এই যে কথা বলার সময় আমার মুখের মুখভঙ্গি বা আমার যে চলাচলের যে ভঙ্গি, এটা হচ্ছে আমার এই বিজনেস ইংলিশের প্রধান লক্ষ্য। এবং বিজনেস ইংলিশে আমার কাছে একটা আর্টওয়ার্ক আছে। বিজনেস ইংলিশ আমাকে ইম্প্রোভাইজ করে এই আর্টওয়ার্কটাকে বলতে। ইংলিশে আমাকে এই আর্টওয়ার্ক সম্পর্কে বলতে হবে দ্যাট ইজ এ ম্যান হু সিট ইন এ চেয়ার with a cigarette. He wears a hat and a black coat with white shirt. In front himself he get a cup of tea. We can see in a cup of tea, and the man look like a old man, and he take a glass in your eyes
এ গ্লাস। ঠিক আছে, আমি মোটামুটি এই যে কথাগুলো যেটা বললাম, আমি কিন্তু এই লোকটার যে মোটামুটি যে বর্ণনা সে বর্ণনাগুলো বোঝাইতে চাচ্ছি বা বুঝাইতে পারতেছি যে সে কালো কোট পরে আছে, সাদা শার্ট পরে আছে, সে একটা বৃদ্ধ মানুষ, তার হাতে সিগারেট আছে, তার চোখে চশমা আছে, মাথায় হ্যাট আছে, ঠিক আছে, তার সামনে কাপ অফ টি আছে। এই যে কথাগুলো বললাম, এটা দিয়ে আমি একটা মানুষকে মানে প্রকাশ করলাম বা তাকে ইন্ট্রোডিউস করে দিলাম যে এই এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড আমি যদি এইটা আর্ট ওয়ার্ড হিসেবে আমি যখন এটাকে ইন্ট্রোডিউস করে দেব যে দিস ইজ এ pencil art work. It looks like a sketch and its size 6:6 and it made by a pencil, charcoal and at a white base. It is ঠিক আছে। এই যে আমি কথাগুলো বললাম, আমি কিন্তু এই যে আর্ট মাধ্যমটা কিভাবে তৈরি করা হয়েছে সেই জিনিসগুলো পয়েন্ট আউট করলাম, ঠিক আছে। তো বিজনেস ইংলিশ সম্পর্কে যখন আমরা বলতে যাব, বিজনেস ইংলিশ নিয়ে যখন আমি কথা বলতে যাব, এই ধরনের জিনিসগুলো আমার চোখের সামনে আসবে। তো এখন আমি যদি বিজনেস ইংলিশের বইয়ের দিকে তাকাই, বইকে কেন্দ্র করে তৈরি করলে এখানে তিনটা ভাগ আছে। একটা হলো সফট স্কিলস, আপনাদের পরীক্ষা যেভাবে আসবে স্পিকিং স্কিলস এন্ড রাইটিং স্কিলস। তো প্রথমে যদি আমি মোটামুটি একটা বেসিক ধারণা প্রথমে ইন্ট্রোডাকশনটুকু দিলাম, আমি আমার কিভাবে নিজে প্রকাশ করবো, সফট স্কিলসগুলো প্রকাশ করবো, সেই জিনিসগুলো দেওয়ার পরে কারণ আমি সফট স্কিল নিয়ে যদি প্রথমে কথা বলি, আপনাদের পরীক্ষায় আসতে পারে যে জিনিসগুলো আমি লিখে দিচ্ছি, আপনারা এগুলো মিনিং বুঝবেন। আপনারা দেখে নেন ওয়ার্ডগুলো বইয়ের মধ্যেও আছে, আপনারা যে ওয়ার্ডগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, রেসপন্ড, ফ্রাস্ট্রেশন, এমপ্লয়ার, কমেন্ট, ইন্টেনশনালি, ফান্ডামেন্টালি, কমিটমেন্ট, রিডিউস, রিলিয়েবল, এক্সেলেন্ট, গেইন, প্রিন্সিপালস, ক্যারিয়ার, প্রমিস, ডেমনস্ট্রেট, পটেনশিয়াল, সাপ্লাই, অ্যাকিউরেট, ইন্টিগ্রিটি, কনসিস্টেন্টলি, ইমপ্রেশন, ম্যানেজমেন্ট। এই তো মোটামুটি এই ওয়ার্ডগুলো পড়লে মোটামুটি আপনারা যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো অ্যান্সার করে দিবেন। অকুপেশনালি আচ্ছা রেখে দিই বলবেন, এই ওয়ার্ডগুলো আমি মিনিং করে দিই। অর্গানাইজেশন মানে সংগঠন, মিশন মানে লক্ষ্য, কর্পোরেট মানে যৌথ, ইফেক্টিভ মানে ফলপ্রসূভাবে, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, বিহেভিয়ার মানে ব্যবহার, অ্যাচিভ মানে অর্জন, কমপ্লিটেড মানে হচ্ছে সম্পূর্ণকারী, রিসোর্স সম্পদ, ইনকারেজ মানে সাহস দেওয়া, অ্যাড্রেস মানে চিহ্নিত করা, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, ফ্রাস্ট্রেটিং মানে হতাশ, ইকুইটি মানে হচ্ছে সমতা, পজিটিভ মানে ইতিবাচক, অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি। ঠিক আছে।
পরিণতি, সিরিয়াস মানে মারাত্মক, টপ মানে উচ্চ, প্রতিবাদক। ঠিক আছে, এছাড়া কমপ্লিট মানে দ্বন্দ্ব, ইনজিউর মানে আহত, প্রসিডিউর মানে পদ্ধতি, ইনজিউর মানে নিশ্চিত করা। হ্যাঁ, এগুলো সাধারণ ওয়ার্ড। এই জিনিসগুলো আপনারা পড়বেন, পড়ে নেবেন। এই ওয়ার্ডগুলো থেকে যখন প্রশ্ন আসবে প্রশ্নগুলোকে লিখতে হবে। এখন আমি যদি রাইটিং স্কিলের দিকে যাই, এই জিনিসগুলো পড়ে নিতে হবে। আমি যদি প্যারাগ্রাফে দেখি, তো প্যারাগ্রাফ নিয়ে যদি কথা বলি, fact traffic jam, tree plantation, computer, necessity of English, our mental my country, drug addiction, global warming, water pollution, our environment, internet communication, technical education, road accident, physical exercise, road sailing, আচ্ছা এফআইআর এই জিনিসগুলো লিখতে হবে। কখন হয়, ধরুন আপনি প্যারাগ্রাফ লিখবেন, এই জিনিসগুলো এখানে লিখবেন। উপকারিতা, অপকারিতা, ট্রাফিক জ্যামের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসগুলো। প্রথমে সংজ্ঞা, কেন হয়, কোথায় হয়, কারা সদস্য, কাদের জন্য হয়, কিন্তু কাদের জন্য, ঠিক আছে। এবং এই ট্রাফিক জ্যামের অপকারিতা, এখানে উপকারিতা আছে, ট্রাফিক জ্যামের ভুলে যাবে, ঠিক আছে। এবং কখন কখন হয়, কখন হয় এখানে লিখতে হবে কোন সময়টা বেশি হয়, বেশি কোন সময়টা হয়, কোথায় হয়, কোথায় রাস্তায় হয়। এই প্রশ্নগুলো মেনটেন করে করে আমাদের তৈরি করতে হবে। যেমন আমি যদি ট্রাফিক জ্যামে লিখি সংজ্ঞা, তারপর যদি লিখি কেন হয়, কোথায় হয়, ঠিক সেম ভাবে এখানে ট্রি প্ল্যান্টেশনের সময় যদি এখানে প্রশ্নগুলো আসবে, বা যে প্রশ্নগুলো আপনাকে আপনার প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে, যেমন ট্রি প্ল্যান্টেশনের সময় হচ্ছে কাকে বলে, তুমি সংজ্ঞা,
পদক্ষেপ, সরকারি পদক্ষেপ, সরকারি পদক্ষেপ, কম্পিউটারে যাই। কম্পিউটার কখন প্রতিষ্ঠা হয়েছিল, কি উপকারিতা, অপকারিতা, প্রতিষ্ঠাকে কে তৈরি করছে, কে তৈরি করছে, এই ধরনের প্রশ্ন। তার মানে আপনাকে যখন কোনো এই বিষয়গুলো নিয়ে যখন কোনো কেউ প্রশ্ন জিজ্ঞেস করবে আর এই জিনিসগুলো প্যারাগ্রাফ লিখবেন, এগুলো প্রশ্নগুলো আপনি মেনটেন করে নিতে হবে। আপনাকে এই প্রশ্ন করতে যে নেসেসিটি অফ ইংলিশ, ঠিক আছে, এটা প্রয়োজনীয়তা আপনাকে লিখতে হবে যে ইংলিশ কি, ঠিক আছে, এর উপকারিতা গুলো আপনাকে যেমন বিজনেস লেটার। তো বিজনেস লেটার হচ্ছে the letter that excess amount the business in connection with business affairs are called business letter। মানে বিজনেস লেটার গুলো এমন ধরনের লেটার যেগুলো আপনাকে বিজনেসটাকে বিজনেসের উপকারের জন্য বা বিজনেসকে প্রকাশিত করার জন্য ব্যবহার করা হয়। যে ধরনের লেটারগুলো দিয়ে বিজনেসকে ইম্প্রোভাইজ করা হয় সেই ধরনের লেটারগুলো হচ্ছে বিজনেস লেটার। বিজনেস লেটার লেখার নিয়ম হচ্ছে প্রফেসর ধরেন এখানে দেখবে লেটার লেখে এখানে দেখবে অ্যাড্রেস, ডেট, টু তার পাঠাচ্ছে তার অ্যাড্রেস, সাবজেক্ট। এরপর আপনি সম্বোধন করবেন, ডিয়ার ম্যাম, এটা ঠিক লিখবেন। লেটার লেখার পর আপনার এই হলো একটা বিজনেস লেটার লেখার সিস্টেম। তো এছাড়া আরো কিছু লেটারের যাই আমি, যেমন অর্ডার লেটার যদি লিখতে হবে, এটা হলো বিজনেস লেটার। বিজনেস লেটার লেখার জন্য লিখতে হবে অর্ডার লেটার। অর্ডার লেটার লেখার সময় অ্যাড্রেস, কোথায় পাঠাচ্ছেন বা কার কাছে পাঠাচ্ছেন, এখানে একটু তার নিকট কোন অ্যাড্রেসে, ঠিক আছে, সাবজেক্ট মিনিট বরাবর। এটা যদি আপনার ডায়াগ্রাম তৈরি হয় তারপর আপনি ডিআর দিলেন, একটু লিখে গেলেন আপনার যে মূল্য যে জিনিসটা আপনি চাচ্ছেন সেই জিনিসের ইয়াতে দেখবেন, তারপর অর্ডারের নাম দিয়ে দিলেন, যেটা আপনার তালিকা দিলেন।
তালিকার ক্ষেত্রে এখানে দিবেন হচ্ছে সিরিয়াল নাম্বার, পার্টিকুলার, particular quantity, then after address, এখানে কিছুটা লিখবেন এইটা হলো অর্ডার লেটার লেখার সময় তুমি অ্যাড্রেস দিলেন, ধরেন আপনি অ্যাড্রেস দিচ্ছেন, এখানে দেখেন অ্যাড্রেস এর জন্য লিখলেন হচ্ছে জনতা ব্যাংক, ঢাকা, নিজের কাছে অর্ডার দিচ্ছি টু দ্য ম্যানেজার, আমি একটা দেখে লিখতেছি মুসলিম ঢাকা, সাবজেক্ট যদি দেই Dear sir, level 9, what are you getting this?
4 5 6 ছয়টা পার্ট নিয়ে একটা অর্ডার লেটার লেখা হয়। ঠিক এখানে বিজনেস লেটারের ক্ষেত্রেও এবং এই জিনিসগুলো লিখতে হবে। বিজনেস লেটারে এখানে যদি লিখি এখানে আপনি আপনার অ্যাড্রেস, পার্সোনাল অ্যাড্রেস এক নম্বরে, তারপর ডেট, তো আপনি আপনার যে তার অ্যাড্রেস, ঠিক আছে, আর সাবজেক্ট নির্বর্ণনা মাস্টার সেন্টেন্স পাঁচটা ভাগে এই ভাগগুলো পাওয়া হয়। এরপরে যদি আরো ভিতরের মধ্যে আছে আরো আচ্ছা অফিসিয়ালি লেটার বা সিভিল লেটার যেগুলো দেই কাগজের লেটার যেটা দেওয়া হয় আমি আমার সিভিতে যে কভার লেটারটা ব্যবহার করছি সিভি তৈরি করার সময় আর এটা ইমেল তৈরি করার সময় সিভি লেখার সময় বা কভার লেটার দেওয়ার সময় প্রথমে আপনি আপনার নেম, অ্যাড্রেস, ঠিক আছে, পরিপূর্ণতা এবং আপনার কন্টাক্ট দেওয়ার পরে ডিয়ার স্যার এই অংশ প্রথমে দিলেন, প্রথমে গেটিং করলেন, সম্মান জানালেন, তারপর লিখলেন আপনার সম্পর্কে কিছুটা লিখলেন, লেখার পর গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে আপনার একাডেমিক বা আপনার নলেজ এন্ড অ্যাচিভমেন্ট এক নম্বর পার্ট যেটা 2 নম্বর পার্ট ওইটা এইটুকু লেখার পরে আপনার লিখবেন হচ্ছে নলেজ অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে আপনার পোর্টেবল ওয়ার্ড, যে ধরনের কাজগুলো আপনি ডিস্টিংগুইশ করছেন আর কি, এগুলো অন্য থেকে আপনি ডিফারেন্স বের করছেন, সেগুলো একটা লিস্ট দিবেন দুই একটা, দেওয়ার পরে আপনি যে জবটা এখন সিক করতেছেন বা সিকিং করতেছেন এই জিনিসটা লিখবেন এবং সেটা হবে কাইন্ডলি যে সিকিং করতেছেন আপনি বর্তমানে জব সেই জিনিসটা লেখার পরে দেন আপনি আপনার ঠিকানা আপনার নাম, এটা একটি কভার লেটার। কভার লেটারে এই জিনিসগুলো থাকবে। আমি আমার কভার লেটার কিভাবে লিখছি আপনারা চাইলে এর চেয়ে ভালোভাবে লিখতে পারেন। এবার যদি ইমেইলের দিকে তাকাই, ইমেইল লেখার সময় যে জিনিসগুলো আপনি দেখবেন, আমি আমার ইমেইল বার করি, আমি যখন এখানে ভাইবা দিতে আসি বা অন্য জায়গায় যখন ভাইবা দিতে যাই আমি আমার ইমেইল যেভাবে সেট করি, তো ইমেইলে সেট করার সময় প্রথম যেটা থাকে
জব বা যে এই স্যারের কাছে আপনি ইমেলটা পাঠাচ্ছেন সেই সিসি সেই ইমেল আইডিটা। দেন থাকে হচ্ছে সিসি। সিসি এবং বিসিসি দুটো জিনিস। সিসি এবং বিসিসি হচ্ছে মাঝে মধ্যে আমরা যখন ইমেল যখন পাঠাই তখন সেই ক্ষেত্রে খেয়াল করি সিসি এবং বিসিসি এখানে দুইটা, একটা হচ্ছে ধরেন abc@gmail.com, এটা হলো কোম্পানি না, কোম্পানির ইয়া, এবং পাঠাচ্ছেন আপনি এটাতে। কিছু কিছু ইমেল আইডি যখন লিখতে বা কিছু কোম্পানি তো তার যখন ইমেল আইডিতে দুইটি অ্যাড্রেস দিয়ে দেয়, একটা এই বরাবর যে আপনি এই সিসি বরাবর, কিন্তু পাঠাচ্ছেন কোন ইয়া বরাবর সেইটা বলে আপনাকে প্রথমে সিসি তে লিখে দিতে হবে। তাহলে বিসিসি পরে লেখেন, তাহলে সিসি দেওয়া যে ওখানকার এইচআর এর দেওয়া থাকবে, এটা এইচআর এবিসি ধরে, ঠিক আছে। আর এখানে ধরুন হচ্ছে কোম্পানি নাম, abc@gmail.com, ওই এইচআর কে যখন আপনি যখন নির্দিষ্ট করে দিবেন যে এই এইচআর বরাবর পাঠাবো, তখন এই সিসি বরাবর লিখবেন। সাবজেক্ট আমরা অনেক সময় সাবজেক্ট না লিখে পাঠাই। সাবজেক্ট হচ্ছে আপনি যেই জব ইয়াতে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, ধরেন আপনি ম্যানেজার পদে আপনি অ্যাপ্লিকেশন করছেন, তাহলে অ্যাপ্লিকেশন ফর ম্যানেজার, অ্যাপ্লিকেশন ফর ম্যানেজার। এবং এটা যখন আপনি যখন সিভিটা পাঠাবেন দেখবেন এটা আপনার উপরে যখন টেক্সট বার থাকে, উপরে যখন টুলবার থাকে, টুলবারের উপরে লেখা থাকে, ঠিক আছে। আপনার সাবজেক্ট সাবজেক্ট দেওয়ার পর আপনি যখন কম্পোজ করবেন, কম্পোজ ইমেইলের জায়গায় আপনি আপনার কাভার লেটার অ্যাড করবেন। এবং কাভার লেটারে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই ভোকাবুলারিগুলো অবশ্যই হাই করতে হবে। এবং কাভার লেটারে আপনি আপনার যে মাধ্যমটা আমি দেখাই দিয়েছি, ঠিক আছে, যে নেম অ্যাড্রেস, ঠিক আছে। আমি যদি এখানে যদি কম্পিউটার ক্লাস নিতে হতো আমি আপনাদের আরো সুন্দরভাবে দেখাই দিতাম। আমি আমার সিভিটা দেখাই দিতাম আমি কিভাবে লিখছি কম্পোজ লেটারে এই সিভিতে, যে আমি আমার প্রথমে নেম দিছি, প্রথমে টু নেম দিছি, অ্যাড্রেস দিছি, কন্টাক্ট নাম্বার দিছি। যেমন আমি আমার লেটারটা একটু লিখছি, যেমন আমি লিখছি গেটিং দিস blending creativity and operational exercise as a second graphic designer and dedicated a trade instructor. I Sushant Roy tracks and environment that changes that status quo and require the fusion of artistic and aesthetic thinking. প্রথমে আমি আমার একবার ফুশন করেছি, গেটিং এর পরে আমি আমার সিম্পল একবার তুই দেওয়ার পরে আমি আমার একাডেমিক কিছু ফাউন্ডেশন দিয়েছি যে আমি কি বিষয়ে পড়াশোনা করছি অ্যাচিভমেন্ট। যেমন আমি এখানে দিয়েছি আমার পড়াশোনা একাডেমিক, তারপর আমার ট্রেনিং, এবং ট্রেনিং এর পরে আমি দিয়েছি হচ্ছে আমার নিজস্ব আইডেন্টিটি। আমি আমার কি ধরনের কাজগুলো দিয়ে আমি আইডেন্টিটি করতে পারি সেই ধরনের কাজগুলো এই নলেজ এবং অ্যাচিভমেন্ট দিয়েছি, ঠিক আছে। এবারে আমি পোর্টেবল কিছু ডিপার্টমেন্ট দিয়েছি, যেমন আমি আমার 5 বছর ধরে গ্রাফিক ডিজাইনিং করছি সেটা, ঠিক আছে। আমি পুলিশের চাকরি করতাম সেটা, লাস্ট আমি রেলওয়ে চাকরি করতেছি সেটা, ঠিক আছে। এর আগে যেখানে আমি কোর্স করছি সেই কোর্সগুলো যেগুলো আমার অন্যদের থেকে নিজেকে আলাদা করে সেই জিনিসগুলো লিখছি। লাস্ট আমি লিখছি যে এই যেমন এই জায়গাটায় যে if you are looking for someone who can manage the complex projects, inspire them product innovative design solution, let's get it and conversion. I am giving a exploring opportunities where my creative and leadership skills can be truly flourish. মানে আমি যে বর্তমানে যে চাকরিটা সন্ধান করছি সেই সম্পর্কে সিম্পলি এখানে 3টা লাইন লিখছি দিয়ে আমি সিনসিয়ারলি আমার অ্যাড্রেস দিয়েছি। তো এখানে আপনি যখন কাভার লেটারটা দেবেন, পুরো কাভার লেটারটা আপনাকে ঠিক সেভাবে গঠন করে নিতে হবে যে আপনি প্রত্যেকটা
দিয়ে লিখতে হবে। দেন আপনি আপনার এখানে সিভি অ্যাড করবেন বা আপনি আপনার কি বলবো এখানে অ্যাটাচমেন্ট আপনি আপনার অ্যাটাচমেন্ট অ্যাড করবেন। যেমন পিডিএফ আর সার্টিফিকেট যেতে পারে, তারপর ছবি, পিকচার, সিভি, এই জিনিসগুলো অ্যাটাচমেন্ট করতে হবে। কিন্তু এবং কম্পোজিটের পরে অবশ্যই কিন্তু আপনি আপনার যে সিগনেচারটা সেটা অ্যাড করবেন, মানে আপনি আপনার নাম এবং আপনার যে ঠিকানা সেই জিনিসটা অ্যাড করবেন। লাস্টে এটা এভাবে একটা ইমেল লিখতে হয় এবং ইমেল পাঠাতে হয়। আমি এভাবে ইমেল পাঠাইছি এই পর্যন্ত। এটা একটা ইমেল লেখা সুন্দর একটা নিয়ম, ঠিক আছে? তো এখন আমি যদি রাস্তাটা বড় হয়ে যাচ্ছে, যে একটা পুরো কোর্স আমি ভালোভাবে যদি শেষ করতে চাই, যে আমার যে জিনিসগুলো আসবে এই বিজনেস ইংলিশ আমরা যদি অ্যাক্টিভিটি দেই, যে ডেইলি কমিউনিকেশন কিভাবে হয়, একটা বিজনেস ইংলিশের মধ্যে ডেইলি কমিউনিকেশন কিভাবে হয়, কি ধরনের ভোকাবুলারি করে, মানে আপনাদের প্রশ্ন আসতে পারে ভোকাবুলারি থেকে। যেমন আমি একটা সেন্টেন্স লিখে দিই এখানে, এই যে আমি একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্সটা আমি লিখছি কি যে the products unique features may be dashed from the competition। এই প্রোডাক্ট এর কি ইউনিক আছে, যে কি আমরা ওয়ার্ড এখানে ব্যবহার করে আমরা পুরো সেন্টেন্সটা এমন গঠিত হবে যেটা শুরু শুরু দেখা যায়। যেমন আমি এখানে ব্যবহার করব স্ট্যান্ডার্ড, অর্থ হচ্ছে আমার এমন এই প্রোডাক্টটা এমন ইউনিক, এর মধ্যে এমন কিছু ফিচার আছে যেটা অন্য কম্পিটিশনের মধ্যে কে নিজেকে আরো সুন্দরভাবে প্রকাশ করে, ঠিক আছে? কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো আসবে আপনাদের এই ভোকাবুলারির ক্ষেত্রে বা ডেইলি কমিউনিকেশনের ক্ষেত্রে। এরপর রিপোর্ট রাইটিং যেগুলো আছে সেগুলো তো আমি বললামই, যে ধরেন প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ রাইটিং, প্রপোজাল রাইটিং, ঠিক আছে? টেকনিক্যাল ডকুমেন্টারি রাইটিং, মার্কেটিং রাইটিং, সোশ্যাল মিডিয়া রাইটিং, ইমেল আইডি রাইটিং, ঠিক আছে? এই ধরনের বা কাভার লেটার কিভাবে লিখবেন সেই জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে বিজনেস লেটারে বা বিজনেস ইংলিশের মধ্যে পড়ে। এই জিনিসগুলো আপনাদের মানে কমপ্লিট করে আসতে হবে পরীক্ষার মধ্যে। এবং এই জিনিসগুলো আমি ইন্ডিভিজুয়াল ভাবে এখন আমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যালে বলতে যায়, অনেক কিছু বলতে হয়, অনেক কিছু শিখাইতে হয়। আপনারা এটা বাসায় কমপ্লিট করবেন। এরপরেও যদি নেক্সট টাইম যদি আমাকে এই বিষয়গুলো ক্লাস নিতে হয়, আমি চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ভাবে বোঝানোর চেষ্টা করবো। আর এই ছোট ক্লাসের মধ্যে এত কিছু আসলে শেষ করা খুবই টাফ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ক্লাসের জন্য